ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনের দিনই গণভোট। 4টি প্রশ্নে দিতে হবে হ্যাঁ না ভোট। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা, সনদে উপদেষ্টা পরিষদের অনুমোদন। স্বাক্ষরিত জুলাই সনদ লঙ্ঘন করেছেন প্রধান উপদেষ্টা, আদেশে গড়মিল থাকার দাবি বিএনপির। একই দিনে নির্বাচন ও গণভোট দেয়ায় সংকট বাড়ার শঙ্কা জামায়াতের। নিবন্ধিত দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু, সহযোগিতা ছাড়া প্রশ্নবিদ্ধ হবে ভোট। নির্বাচনে রেফারি হওয়ার ঘোষণা সিইসির, আচরণবিধি না মানলে তফসিলের পর ব্যবস্থা। জুলাই হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা কামালের রায় 17 নভেম্বর। অকাট্য প্রমাণ তুলে ধরায় মৃত্যুদণ্ড আশা প্রসিকিউশনের, খালাসের আশা রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর। এবং আগুন ককটেল আতঙ্ক, আওয়ামী লীগের লকডাউনে রাজধানী জুড়ে সর্বোচ্চ সতর্ক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মোড়ে মোড়ে চেকপোস্টে তল্লাশি, নাশকতা রুখতে রাজপথে সরব বিভিন্ন দল ও সংগঠন। সময় সংবাদের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনের দিনই হবে গণভোট। জাতির উদ্দেশ্যে ভাষণে কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই সনদ নিয়ে গণভোটে 4টি প্রশ্নে হ্যাঁ অথবা না ভোট দিতে হবে বলেও জানান প্রধান উপদেষ্টা। সনদের আদেশ উপদেষ্টা পরিষদে অনুমোদনের পর গ্যাজেট আকারে প্রকাশ করা হয়। জুলাই সনদ বাস্তবায়নের আদেশে সই করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় ঐকমত্য কমিশনের দীর্ঘ আলাপ আলোচনার পর জুলাই জাতীয় সনদ তৈরি হয়। গত 17 অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই সনদে স্বাক্ষর করে রাজনৈতিক দলগুলো। এরপর সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ও গণভোট নিয়ে শুরু হয় রাজনৈতিক দ্বন্দ্ব। জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশকৃত প্রক্রিয়া নিয়ে তীব্র বিরোধিতা শুরু করে রাজনৈতিক দলগুলো। জাতীয় নির্বাচনের আগেই গণভোট আর সনদের আইনি ভিত্তির দাবিতে রাজপথের কর্মসূচি পালন করছে জামায়াত সহ 8 দল। বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন অন্যরাও। সেখানে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025-এর অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। এর আগে এদিন দুপুরে সনদের সারসংক্ষেপ স্বাক্ষর করে রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়। পরে সনদে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পরে সব আলোচনা সমালোচনা উপেক্ষা করে এগিয়ে আসে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। 13 মিনিটের সংক্ষিপ্ত ভাষণে প্রধান উপদেষ্টা জানান 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। গণভোটে 4টি প্রশ্নে হ্যাঁ না অপশনে উত্তর নেওয়া হবে। আমরা সকল বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে। জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে। সনদের প্রয়োজনীয়তা, নীতি ও লক্ষ্য নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বড় ধরনের কোনো মতবিরোধ নেই উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনূস বলে, এতে এগিয়ে যেতে সাহসী হবে জাতি। রাজনৈতিক দলগুলোর প্রকাশ্য বক্তব্য যতখানি পরস্পর বিরোধী অবস্থানে আছে বলে মনে হয়, জুলাই সনদ সঠিকভাবে বিশ্লেষণ করলে ততখানি মত পার্থক্য দেখা যায় না। এটি আমাদের অনন্য অর্জন। এতে জাতি এগিয়ে যেতে সাহসী হয়। লিখিত বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, আগামী সংসদে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে, যারা 180 দিনের মধ্যে সংবিধান সংস্কার করবে এবং 30 দিনের মধ্যে সংসদে উচ্চকক্ষ গঠন করবে। গণভোটের সংখ্যাগরিষ্ঠ ভোট হ্যাঁ সূচক হলে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। এই প্রতিনিধিগণ একই সাথে জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। পরিষদ তার প্রথম অধিবেশন শুরুর তারিখ হতে 180 কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার করবে। সংবিধান সংস্কার সম্পন্ন হওয়ার পর 30 কার্যদিবসের মধ্যে সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে উচ্চকক্ষ গঠন করা হবে। এর মেয়াদ হবে নিম্নকক্ষের শেষ কার্যদিবস পর্যন্ত। দেশ জাতির বৃহত্তর স্বার্থে এই সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলো মেনে নেবে বলে আশাবাদ ব্যক্ত করে প্রধান উপদেষ্টা বলেন, এর মাধ্যমে এক নতুন বাংলাদেশের যাত্রা শুরু হলো। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টা স্বাক্ষরিত জুলাই সনদ লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেন, জুলাই সনদের মূল দলিল থেকে দূরে সরে গেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় গুলশানে এমন মন্তব্য করেছেন সালাউদ্দিন আহমদ।
তিনি বলেন, সংবিধান সংস্কার পরিষদ নতুন ধারণা ঐকমত্য কমিশনে এ নিয়ে আলোচনা হয়নি। সংবিধান বাস্তবায়ন আদেশের সঙ্গে স্বাক্ষরিত জুলাই সনদের বহু গড়মিল আছে মন্তব্য করে সালাউদ্দিন আহমদ বলেন, গণভোটের জন্য 4টি প্রশ্ন জনগণের ওপর জবরদস্তিমূলক। মনের মাধুরী মিশিয়ে অনেক কিছু সংযোজন করা হয়েছে অভিযোগ করে সালাউদ্দিন আহমদের প্রশ্ন, জাতির মধ্যে যে বিভাজনের সৃষ্টি করা হচ্ছে তার দায়িত্ব কি প্রধান উপদেষ্টা নেবেন? ঐকমত্য কমিশন এবং সরকার নিজেরাই সংকট তৈরি করেছে বলেও দাবি তার। এবং সেটা 180 দিনের ভিতরে হতে হবে সেই সমস্ত প্রস্তাব করা। এগুলোর এখতিয়ার কি আসলে কারো আছে? জুলাই জাতীয় সনদ যেভাবে গৃহীত হয়েছে, প্রণীত হয়েছে, রচিত হয়েছে, স্বাক্ষরিত হয়েছে, সেইভাবেই বাস্তবায়নের জন্য আমরা অঙ্গীকারাবদ্ধ হয়েছি, আমরা স্বাক্ষর করেছি। এখান থেকে বিচ্যুত হওয়া মানে হচ্ছে এই জুলাই জাতীয় সনদের লঙ্ঘন করা, এবং লঙ্ঘন কে করছেন? যিনি মাননীয় প্রধান উপদেষ্টা নিজে স্বাক্ষর করেছেন তিনি। যে সমস্ত বিষয়গুলো এখানে জবরদস্তিমূলক আরোপ করা হয়েছে এবং বলা হচ্ছে এগুলোর উপর হয় আপনি হ্যাঁ বলবেন না বলবেন, কিন্তু যে প্রশ্নগুলো করা হচ্ছে সেটা সনদের বহির্ভূত, স্বাক্ষরিত সনদের বহির্ভূত অনেকগুলো, এবং যে আদেশটা আজকে জারি করা হয়েছে সেটার মধ্যে অনেকগুলো আছে নিত্য নতুন, তাদের মনের মাধুরী বিষয়ে অনেকগুলো এখানে প্রস্তাব করা হয়েছে। এখন এই সমস্ত বিষয়ে আমরা আলাপ আলোচনা করে পরবর্তীতে আমাদের প্রতিক্রিয়া জানাবো। প্রধান উপদেষ্টার ভাষণে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন হলে রাজনৈতিক সংকট বাড়বে বলেও শঙ্কা তার। পরিবেশের ধৈর্য সহকারে রাজনৈতিক দল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে হওয়ার ঘোষণা দেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে। প্রধান উপদেষ্টার দেয়া ভাষণের প্রতিক্রিয়া জানাতে রাজধানীর মগবাজার কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করে জামাত ইসলামী। সংবাদ সম্মেলনে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জানান, প্রধান উপদেষ্টার ভাষণে সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে হওয়ার ঘোষণায় জাতির আকাঙ্ক্ষা পূরণ হয়নি। জনগণের যে অভিপ্রায় এবং গণ দাবিকে উপেক্ষা করে প্রধান উপদেষ্টার ঘোষণায় জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি। জুলাই সনদের আইনি ভিত্তি এবং জাতীয় নির্বাচনের আগে কি কি বিষয়ে সংস্কার হলো, এগুলো জাতীয় নির্বাচনের পূর্বে জাতিকে জানাতে হবে, ভোটাররা জানবেন, তার উপরে মাইন্ডসেট হবে, তারপরে তার উপরে হা না মতামত দেবেন। একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন হলে রাজনৈতিক সংকট তৈরি হবে বলেও মন্তব্য করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। হা না ভোট দেবার পূর্বে তিনি তো সেটা আগে বুঝবেন, মাইন্ডসেট করবেন, অথচ একই দিনেই তাকে ওই সিদ্ধান্ত নিতে হবে, আবার একটা প্রতীকে তার জাতীয় নির্বাচনের ভোটও দিতে হবে। এটা একটা সংকট তৈরি করবে। সার্বিক পরিস্থিতি নিয়ে জামাতের সর্বোচ্চ ফোরামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক হওয়ার কথা রয়েছে। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক সংকটে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হোক তা চায় না এনসিপি। দুপুরে বাংলা মোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভায় কথা বলেন নেতারা। দেশে অরাজকতা সৃষ্টির পেছনে আওয়ামী লীগ ব্যবসায়ীদের অর্থায়ন রয়েছে বলেও অভিযোগ করেন তারা। একদিকে হলো জামায়াতের ভাইরা, আরেকদিকে হলো বিএনপির ভাইরা। একজনে আজকে কর্মসূচি যায়, আরেকজন হলো কালকে কর্মসূচি দেয়, এবং নিজেদের এই তর্ক যুদ্ধে পড়ে মাঝখানে হলো চুপ করে হলো শেখ হাসিনা বাংলাদেশে ঢোকার হলো প্রচেষ্টা চালাচ্ছে। এজন্য আমরা বলি, আমাদের যদি সংবিধান ঠিক না করতে পারি, সংস্কার করতে না পারি, তাহলে বাংলাদেশের শেখ হাসিনার যে রিজিমটা আছে এটা বারবার ফেরত আসার চেষ্টা করবে। জনগণ এখন যথেষ্ট রাজনীতি সচেতন। বাংলাদেশের মানুষ সবসময় রাজনীতি সচেতন ছিলেন। গত বছর গণঅভ্যুত্থানের পরে তারা আরো অনেক রাজনীতি সচেতন হয়েছেন। গৃহিণী যারা বাসা থেকে বের হয় না, ওনারাও ইউটিউবে রাজনৈতিক বক্তব্যগুলো দেখেন। আপনারা যে জনগণকে ছোট করেন, জনগণ আপনাদেরকে কাঠগড়ায় দাঁড়া করাবে না, এটা মনে করার কোনো কারণ নাই। রাজনৈতিক দলগুলো নির্বাচনে খেলবে আর রেফারির ভূমিকায় থাকবে ইসি। তবে দলগুলো সহযোগিতা না করলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে বলে মন্তব্য করেছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। সকালে নিবন্ধিত দলগুলোর সঙ্গে সংলাপের শুরুতে একথা বলেন সিইসি। তফসিল ঘোষণার পর আচরণবিধি না মানলে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দেন সিইসি। এদিকে তফসিল ঘোষণার আগেই ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত এবং রাজনৈতিক দলগুলোতে 33% নারী নেতৃত্ব না রাখার বিধানের দাবি জানিয়েছে দলগুলো।
ধন্যবাদ জানাই আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আপনারা এখন নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের আয়োজন করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার কমিশন ভবনে সংলাপের প্রথম দিনের 2 পর্বে 12টি দলকে সংলাপে ডাকে সাংবিধানিক এই প্রতিষ্ঠানটি। সকালে সংলাপে অংশ নেয় 6টি দল। সংলাপের শুরুর দিনই নির্বাচন কমিশনের উদাসীনতা নিয়ে প্রশ্ন তুললেন জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের নেতা। বললেন রাজনৈতিক দলগুলোর প্রতি শ্রদ্ধাশীল হতে। জাতীয় নির্বাচনের আগে যদি আরেকটা নির্বাচন কমিশনের উপরে চাপিয়ে দেওয়া হয় তাহলে নির্বাচন কমিশনের পক্ষে এটা চালিয়ে যাওয়া এটা কঠিন ব্যাপার হয়ে যাবে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে এখনো সরকার ব্যর্থ দাবি করে তফসিল ঘোষণার আগেই ইসির কাছে নিরাপত্তার নিশ্চয়তা চেয়েছে দলগুলো। আপনারা এবার উদাহরণ স্থাপন করুন যে আমরা একটা নিশ্চিত ভালো নির্বাচন করব। আমরা দেখতে চাই এর সুফল যাতে শুধু বাংলাদেশ নয় সারা বিশ্ব অনুসরণ করে। রাজনৈতিক দলগুলোতে 33% নারী নেতৃত্ব না রাখার বিধান জোটে নির্বাচন করলেও নিজ দলের প্রতীকে ভোটের বিধান থেকে সরে আসার দাবি জানান তারা। ইসলামী দলগুলোর জন্য কঠিন হয়ে যায় 33% মহিলা সদস্য কমিটিতে রাখা, এই বিষয়টি আপনারা বিবেচনা রাখবেন। পরে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়ে কমিশনাররা বলেন আস্থা পুনরুদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করছে কমিশন। নির্বাচন কমিশন কর্তৃক প্রণীত আচরণ বিধিমালা আপনারা জেনে গেলেন এবং এটা থাকবে। আপনারা প্রতিনিধি হিসেবে নেতা হিসেবে আপনাদের অনুসারীদেরকে সেটা ফলো করতে বলবেন। আমাদের পক্ষ থেকে উদাত্ত আহ্বান থাকবে আমরা যেই অবস্থানে রয়েছি সেই অবস্থান থেকে আমাদেরকে সহযোগিতা করে। এর আগে সংলাপের শুরুতেই বক্তব্য রাখেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। বলেন রাজনৈতিক দলগুলো সহযোগিতা না করলে প্রশ্নবিদ্ধ হবে নির্বাচন। আরও বলেন রাজনৈতিক দলগুলো নির্বাচনে খেলবে আর রেফারির ভূমিকায় থাকবে ইসি। নির্বাচনে খেলবেন আপনারা হবেন প্লেয়ার, আমরা রেফারির ভূমিকায় এবং আমরা রেফারির ভূমিকায় প্রকৃত অর্থে একদম নিরপেক্ষ রেফারির ভূমিকায় আমরা থাকতে চাই। বিকেলে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সহ 6টি দলের সঙ্গে সংলাপ হওয়ার কথা রয়েছে। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। অগোছালো বৈদ্যুতিক তারে ঘেরা দোকানপাট, নেই অগ্নি নির্বাপন ব্যবস্থা, ভয়াবহ ঝুঁকিতে খুলনার অন্তত 23টি মার্কেট। প্রশস্ত পথের বিকল্প দেখছেন না বিশেষজ্ঞরা। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল মামুনের রায় সোমবার সকালে এদিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায় শেখ হাসিনা, কামালের মৃত্যুদণ্ডের প্রত্যাশা চিফ প্রসিকিউটরের, আর খালাসের আশা ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবীর। এদিকে রায়ের দিন ধার্যকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল সহ গোটা সুপ্রিম কোর্ট এলাকায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঘিরে সেনা, পুলিশ ও বিজিবির উপস্থিতি। এর মধ্যেই বৃহস্পতিবার দুপুর 12টায় জুলাই আগস্ট হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল মামুনের রায়ের দিন ধার্য করলেন বিশেষ আদালত। আগামী সোমবার ঘোষণা করা হবে রায়। 10 জুলাই থেকে 23 অক্টোবর 3 মাস ধরে চলে সাক্ষ্য, যুক্তিতর্ক ও পাল্টা যুক্তিতর্ক উপস্থাপন। প্রসিকিউশনের পক্ষ থেকে উপস্থাপন করা হয় জুলাই আন্দোলন দমনে শেখ হাসিনার মারণাস্ত্র দমন সংক্রান্ত ফোনালাপ ও বিভিন্ন তথ্যপাত্র। চিফ প্রসিকিউটরের প্রত্যাশা সর্বোচ্চ সাজা হবে শেখ হাসিনা ও কামালের। আমরা একটা দীর্ঘ যাত্রা শেষ করেছি, আমরা এখন চূড়ান্ত পর্বে উপনীত হয়েছি। আশা করছি ইনশাআল্লাহ 17 নভেম্বর আদালত তার সুবিবেচনা, তার প্রজ্ঞা প্রয়োগ করবেন এবং এই জাতির যে বিচারের জন্য আকাঙ্ক্ষা, যে তৃষ্ণা, সেটার প্রতি তারা সুবিচার করবেন এবং একটি সঠিক রায়ের মাধ্যমে বাংলাদেশে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একটা ইতি ঘটাবেন এবং ভবিষ্যতের জন্য এই রায়টি ইনশাআল্লাহ দৃষ্টান্ত হয়ে থাকবে তেমন একটি রায় আমরা প্রত্যাশা করছি। আমাদের পক্ষ থেকে প্রেয়ার হচ্ছে যে এই অপরাধের দায়ে আসামিদের জন্য সর্বোচ্চ সাজা দেয়া হয়। বিচার রায়কে কেন্দ্র করে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে ঐক্যবদ্ধ হয়ে জনতা ও সরকার জবাব দেবে বলেও মনে করেন তাজুল ইসলাম। যে জাতি ঐক্যবদ্ধ থাকে, জনগণ যখন জেগে থাকে, সেই দেশের ভাগ্য নিয়ে সেই দেশে নৈরাজ্য করার সাহস, শক্তি কারোরই কোনোদিন ছিল না, হবেও না। আমরা বাংলাদেশের জনগণের দেশপ্রেম, তাদের প্রজ্ঞা, তাদের ভালোবাসার প্রতি শ্রদ্ধাশীল। দেশের সরকারের বিভিন্ন সংস্থা, বাহিনীর প্রতি আমাদের আস্থা আছে।
আমরা আশা করি যা কিছু বিচ্ছিন্নভাবে ঘটছে সেগুলো কোনোই প্রভাব কোনো জায়গায় পড়বে না। হাসিনা কামালের পক্ষে ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবী বলছেন, নানা সীমাবদ্ধতা ও সাক্ষ্য প্রমাণে অসঙ্গতি থাকায় খালাস পাবেন হাসিনা কামাল। আমার কিছু সীমাবদ্ধতা ছিল, সেই সীমাবদ্ধতা আমার ক্লায়েন্টরা অনুপস্থিত থাকার কারণে সব কিছু মিলিয়ে দালিলিক সাক্ষ্য সেসব জায়গায় আমি কন্ট্রোভার্সি ক্রিয়েট করার চেষ্টা করেছি এবং বিভিন্ন সময় দালিলিক সাক্ষ্যের উপরেও কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে বলে আমি বিশ্বাস করি। সব কিছু মিলিয়ে আমি বিশ্বাস করি আমার আসামিদ্বয় খালাস পাবে। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পর প্রথম কোনো মামলার রায় ঘোষণা করতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এবছরই অন্তত আরও 2টি মামলার রায় হওয়ার কথা রয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে রাজধানীকে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানীতে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর 12,000-এর বেশি সদস্য। মোড়ে মোড়ে অবস্থান, গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্টে চলছে তল্লাশি। লকডাউনের নামে নাশকতার চেষ্টা হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন ডিএমপি কমিশনার। রাস্তায় দাঁড়ানো সাজোয়া যান, পাশে অবস্থান বিজিবি সদস্যদের। রাজধানীর বিভিন্ন পয়েন্টের দায়িত্বে এমন 14 প্লাটুন বিজিবি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন ঘিরে নাশকতা ঠেকাতে বিজিবির পাশাপাশি টহলে সেনাবাহিনীও। রাজধানীতে 70টি টহল, 40টি চেকপোস্ট বসিয়েছে র্যাব। পাশাপাশি আছে গোয়েন্দা নজরদারি। নাশকতার তথ্য পেলেই চলছে অভিযান। দায়িত্ব পালন করছে 4000 সদস্য। জনগণকে সাথে রেখে প্রতিরোধ করা, মানুষের স্বাভাবিক জীবনে স্বস্তি রাখা, যারা অফিস গোয়িং বা হসপিটালে যাচ্ছে, নিত্যপণ্য ক্রয় বিক্রয় বা ওষুধ ক্রয়, এই যে স্বাভাবিক জনজীবন, এখানে আমাদের কিছু কার্যক্রম আছে। এই রুটিন মাফিক আমরা এই কার্যক্রম শক্ত হতে দেখছি। রাজধানীর মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে পুলিশও। অস্থায়ী চেকপোস্টে চলে তল্লাশি। ডিএমপি বলছে, অপ্রীতিকর পরিস্থিতি রোধে নিয়মিতদের পাশাপাশি মাঠে অতিরিক্ত 7000 সদস্য। অপরাধীদের উদ্দেশ্যে কঠোর বার্তা তার। মানুষের জানমালের নিরাপত্তা বিধানের জন্য আমাদের পুলিশের যা করণীয় আমরা তাই করতেছি এবং এটা একেবারে নিয়মিত কাজেরই একটা অংশ। আমরা আমাদের যেমন ফুট পেট্রোল আছে, মোবাইল পেট্রোলিং আছে, মোটরসাইকেল পেট্রোলিং আছে, চেকপোস্ট আছে, এইসবের মাধ্যমে আমরা মানুষের জানমালের নিরাপত্তা বিধান নিশ্চিত করতেছি। এদিকে ধানমন্ডি 32 নম্বর সহ রাজধানীর বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী সন্দেহে 6 জনকে মারধর করে পুলিশে সোপর্দ করেছে বিক্ষুব্ধ জনতা। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর উত্তরায় আছেন সহকর্মী আদনান তুর্য এবং সায়দাবাদে আছেন সহকর্মী সামদানি প্রত্যয়। সরাসরি প্রথমে যাচ্ছি তুর্যর কাছে। তুর্য, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ডাকা লকডাউন ঘিরে জনমানুষের মধ্যে যেই শঙ্কা ছিল তা কিন্তু এখন অনেকাংশে কমে এসেছে। দর্শক, আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি উত্তরার জাহাঙ্গীর মোড়ে, একেবারে মাঝখানে 4 রাস্তার মোড়ে। রাস্তায় যানবাহন একটু আগে খানিকটা কম থাকলেও এখন কিন্তু যে স্বাভাবিক বৃহস্পতিবার বিকেলবেলার যে যানবাহনের দিন থাকার মতো সেরকম কিন্তু যানবাহন আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ঠিক জাহাঙ্গীর মোড়েই কিন্তু পুলিশের একটি চেকপোস্ট কিন্তু কাজ করছে। তারা এখান থেকে যেসব মোটরসাইকেলগুলো যাচ্ছে তাদেরকে এক ধরনের চেক করছে, তাদের কাছে কোনো বিপজ্জনক কোনো বস্তু আছে কিনা বা কোনো সহিংসতা হতে পারে এমন কোনো সম্ভাবনা থাকলেই কিন্তু তারা সেই মানুষদেরকে জিজ্ঞাসাবাদ করছেন। আমরা যখন পুলিশকে জিজ্ঞাসা করেছিলাম যে এই এলাকার সকালবেলা থেকে কেমন পরিস্থিতি ছিল, তারা বলেছেন যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এমন কোনো সম্মুখীন তারা এখন পর্যন্ত হননি, কিন্তু তারপরও তারা সচেষ্ট রয়েছেন জনগণ যেন নিরাপত্তাহীনতায় না থাকে, জনগণ যেন স্বাভাবিক থেকে তাদের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করতে পারেন সেই বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা সচেতন আছে বলে কিন্তু আমরা জানিয়েছেন। কিন্তু দর্শক, আমরা যদি জনমানুষের দুর্ভোগ নিয়ে একটু বলতে চাই, বর্তমানে কিন্তু গণপরিবহনের সংখ্যা তুলনামূলক অন্যান্য দিনের চেয়ে খুবই কম। এই বিষয়ে আসলে দীর্ঘদিন ধরে যে বাসে পেট্রোল বোমা মারার যে একটা ভয় কাজ করছিল তাও কিছু একটা কারণ হতে পারে, কিন্তু তাও যেসব জনগণরা রয়েছেন যারা আসলে বাসের জন্য অফিস শেষে অপেক্ষা করছেন তারা কিন্তু বেশ অনেকক্ষণ ধরেই তাদের লাইনটি দীর্ঘ হচ্ছে আমরা দেখতে পাচ্ছিলাম। এছাড়াও রাস্তাঘাটে কিন্তু আমরা প্রাইভেট কারের সংখ্যাই বেশি দেখতে পাচ্ছি এবং বিশ্ববিদ্যালয়গুলোর যে বাস রয়েছে তাও কিন্তু আমরা দেখতে পেয়েছি। এছাড়াও এই এলাকা কেন্দ্রিক অন্যান্য বিভিন্ন কার্যক্রম রয়েছে। আমরা একটু আগেই দেখতে পেয়েছি বিএনপির একটি মোটরসাইকেল র্যালি কিন্তু শোডাউন করতে করতে গিয়েছে
তারা যেন এই লকডাউন কোনোভাবেই যেন সফল না হয়, জনগণ যেন নিরাপদ থাকে, তার নিরাপত্তাহীনতায় রাজপথে তারা আছেন, এই ধরনের স্লোগান দিয়ে কিন্তু তারা উত্তরার এই রাস্তা থেকে একটু আগে 2 বার প্রদক্ষিণ করেছেন। এছাড়াও কিন্তু আমরা এই রাস্তায় বিভিন্ন সময় র্যাবের যেই বিভিন্ন বহর রয়েছে, বিভিন্ন শক্ত গাড়ি রয়েছে, সেই গাড়িগুলো কিন্তু আমরা দেখতে পেয়েছি। সব মিলে কিন্তু এই মুহূর্তে রাস্তাঘাট খানিকটা ফাঁকা থাকলেও আইনশৃঙ্খলা বাহিনীও সচেতন রয়েছেন। এই মুহূর্তে সায়দাবাদে আছেন আমাদের সহকর্মী সামদানি প্রত্যয়, সরাসরি চলে যাচ্ছি সামদানির কাছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির জেরে রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনালে স্বাভাবিকের তুলনায় যাত্রীর সংখ্যা কিছুটা কম আমরা লক্ষ্য করছি। একই সঙ্গে আমরা যদি দেখে থাকি স্বাভাবিক দিনে আজ বৃহস্পতিবার অনুসারে রাজধানীর এই সায়দাবাদ বাস টার্মিনাল, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাস টার্মিনাল রাজধানীর, এই বাস টার্মিনালটিতে স্বাভাবিক দিনের তুলনায় যাত্রী সংখ্যা যেমন কিছুটা কম, ঠিক তেমনি গণপরিবহনের সংখ্যাও আমরা কিছুটা কম দেখছি। আজ আমরা গণপরিবহন সংশ্লিষ্ট কয়েকটি কাউন্টারে আমরা কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানালেন যে বৃহস্পতিবার দিন যতটা যাত্রীর চাপ থাকে ততটা যাত্রী চাপ আজ নেই, এবং একই সঙ্গে দূরপাল্লার অনেকগুলো বাসই কিন্তু আমরা অনেক কম যাত্রী নিয়ে তাদের গন্তব্যে ছেড়ে যেতে দেখেছি। একই সঙ্গে এই গণপরিবহন সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা জানাচ্ছিলেন যে আজ স্বাভাবিকের তুলনায় যাত্রী সংখ্যা কম থাকায় তাদেরও যে নির্দিষ্ট কোচগুলো রয়েছে সেই কোচগুলো কিন্তু কিছুটা কম চলছে, এবং 5 মিনিট 10 মিনিট পর দূরপাল্লার বাসগুলো ছেড়ে গেলেও আজ 1 ঘন্টা এবং 1.5 ঘন্টা পর পর বা কিছু কিছু ক্ষেত্রে 2 ঘন্টা পর পর দূরপাল্লার বাসগুলো ছেড়ে যাচ্ছে। আমরা কাউন্টারে কথা বলে জানতে পেরেছি যে অনেকেই তাদের পূর্বে করা যে রিজার্ভেশনগুলো, বুকিংগুলো, সেগুলো বাতিল করছেন। অনেক যাত্রী টিকিট কেটেও আজ যাত্রা পথে আসেননি বা বাস জার্নিতে তারা আসেননি। একই সঙ্গে আমরা কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলেছি, যাত্রীরা তাদের ভোগান্তির কথা জানাচ্ছিলেন। অনেকক্ষণ ধরে অনেক যাত্রীকে আমরা অপেক্ষা করতে দেখেছি যারা বাসের জন্য অপেক্ষা করছিলেন। তবে এখানে আমরা যদি একটু লক্ষ্য করে দেখি, পরিস্থিতি সময় যত গড়াচ্ছে পরিস্থিতি অত স্বাভাবিক হচ্ছে। বাসের সংখ্যাও বাড়ছে, যাত্রীর সংখ্যাও বাড়ছে। গণপরিবহন কাউন্টারগুলো আমাদেরকে জানাচ্ছিলেন যে নৈশকালীন যে বাসগুলো রয়েছে সেই নৈশকালীন বাসগুলো কিন্তু তাদের যে নির্ধারিত সময়, সে নির্ধারিত সময়েই সে বাসগুলো ছেড়ে যাবে। আমরা এখানে রাইড শেয়ারিং যে অ্যাপ রয়েছে সেই রাইড শেয়ারিং অ্যাপের চালকদের সঙ্গেও কথা বলেছি, সিএনজি চালকদের সঙ্গেও কথা বলেছিলাম। তারা নিরাশার কথা জানাচ্ছিলেন যে বৃহস্পতিবার অনুপাতে তারা যেই প্রত্যাশা নিয়ে পথে বের হন সেই রকম যাত্রী তারা পাচ্ছেন না। আমরা পর্যাপ্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখছি, তারা তল্লাশি চালাচ্ছেন, এবং প্রত্যেকটি দূরপাল্লার বাসেই আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তল্লাশি চালিয়ে যাচ্ছেন। সায়দাবাদ বাস টার্মিনাল থেকে এই ছিল আমার কাছে সবশেষ। রাজধানীর সায়দাবাদ এবং উত্তরা এলাকা থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী সামদানি প্রত্যয় এবং আদনান তুর্য। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন ঘিরে 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। বলেন, সবার সহযোগিতা থাকলে ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সহজ হবে। আমাদের পেঁয়াজের কোনো ঘাটতি হবে না, কিন্তু এই কিছু কিছু এই দুষ্কৃতিকারী এরা কিন্তু এই দামটা বাড়ানোর চেষ্টা করতেছে, বাট এটা তারা সফল হবে না। অনেকে অনেক কিছু প্রচার করলে অনেক ধরনের হয়, কিন্তু ওইরকম বড় ধরনের কোনো সমস্যা নাই। ছোটোখাটো 2-1টা ঘটনা ঘটছে, এটা আপনারা মিডিয়ায় দেখছেন, আমিও দেখছি, সাথে সাথে কিন্তু আমরা অ্যাকশনে নিচ্ছি। এদিকে দেশের বিভিন্ন জেলায় যানবাহনে আগুন ও সড়ক অবরোধের চেষ্টা করে দুর্বৃত্তরা। শরীয়তপুরে সন্ত্রাসীদের ককটেল বিস্ফোরণে আহত হন বিএনপি নেতা সহ 10 জন। এ ঘটনায় 3 জনকে আটক করে পুলিশ। আর নাশকতা ঠেকাতে রাজপথে নানা কর্মসূচি পালন করে রাজনৈতিক সহ বিভিন্ন সংগঠনের নেতারা। যানবাহনে আগুন, টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে নাশকতা দুর্বৃত্তদের। বৃহস্পতিবার সকালে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধের চেষ্টা করে দুর্বৃত্তকারীরা। এ সময় ট্রাকে আগুন দেওয়ার পাশাপাশি ককটেল বিস্ফোরণ ঘটায় তারা। এতে শিবচর বিএনপির নেতাসহ 10 জন আহত হন। তাদের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক। সড়কে গাছের গুঁড়ি ফেললে 2 ঘন্টা বন্ধ থাকে যান চলাচল। এ ঘটনায় 3 জনকে আটক করে পুলিশ। কতিপয় দুষ্কৃতিকারী থানার অফিসার ইনচার্জের গাড়িতে হাত বোমা নিক্ষেপ করলে, প্রাণ বাঁচাতে পিছু হটলে ট্রাকে অগ্নিসংযোগ করে। মুন্সিগঞ্জের ভবেরচর এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাক
ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। মাদারীপুরে ঝটিকা মিছিল নিয়ে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধের চেষ্টা করে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় চিনি বোঝাই ট্রাকে আগুন ও পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়ক অবরোধ করে আওয়ামী লীগ নেতাকর্মীরা। এ সময় মহাসড়কে গাছের গুঁড়ি ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। ভোরে গোপালগঞ্জে একটি সরকারি যানে আগুন দেওয়া হয়। এছাড়া গভীর রাতে সদর উপজেলার গ্রামীণ ব্যাংক উলপুর শাখার ভবন লক্ষ্য করে পেট্রোল বোমা ছোড়ে সন্ত্রাসীরা, তবে ব্যাংকের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এদিকে দুপুরে ভাঙ্গায় মহাসড়কের পাশে একটি লাগেজ থেকে 32টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়। পেট্রোল বোমা সদৃশ্য বস্তু আছে, কে বা কারা ফেলে রেখে গেছে এটা আমরা অনুসন্ধান করতেছি। এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঠেকাতে মাঠে শক্ত অবস্থানে ফ্যাসিস্ট বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও মহানগরীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় বিএনপি, জামাত ও এনসিপি। অস্থিতিশীল করার জন্য অনলাইন অফলাইনে ছাত্রলীগ ইন্ধন যোগাচ্ছেন। পরিষ্কার ভাষায় বলছে, আমরা চাই আইন অনুরোধ একটা ব্যবস্থা গ্রহণ করা হোক। রংপুর, বরিশাল, সিলেট ও খুলনা সহ সব বিভাগীয় ও জেলা শহরগুলোতে প্রতিবাদ মিছিল করে বিএনপি, জামাত সহ অন্যান্য দলগুলোর নেতাকর্মীরা। তাদের সঙ্গে যোগ দেন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও। ফ্যাসিস্ট আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে থাকার হুঁশিয়ারি তাদের। পাশাপাশি জুলাই গণহত্যার দায়ে স্বৈরাচার শেখ হাসিনা ও দোসরদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন। সকল প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা রুখে দিব ইনশাআল্লাহ। উনি স্বৈরাচার আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সবাই এক। নৈরাজ্যের বিরুদ্ধে আমরা সজাগ আছি, দেশবাসী সজাগ আছে, সবাই আমরা সচেতন আছি, কাউকেই নৈরাজ্য করতে দেওয়া হবে না। লকডাউন ঘিরে নেওয়া হয় নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন করা হয় পুলিশ, সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যদের। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলা শহরের পাশাপাশি মহাসড়কগুলোতেও টহল জোরদার করে আইনশৃঙ্খলা বাহিনী। তানজিনা তাসনিম, সময় সংবাদ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন ঘিরে নাশকতা ঠেকাতে রাজপথে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা। অরাজকতা তৈরির চেষ্টা করলে একসঙ্গে প্রতিহতের ঘোষণা ছাত্র সংগঠনের নেতাদের। উত্তপ্ত রাজপথ, মুহুর্মুহু স্লোগানে মুখর চারপাশ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে বৃহস্পতিবার সকালে মিছিল বের করে ইসলামী ছাত্র শিবির। ঢাকা কলেজের সামনে থেকে শুরু হয়ে ধানমন্ডি 32 নম্বর ঘুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে শেষ হয়। সংক্ষিপ্ত সমাবেশ থেকে পালিয়ে যাওয়া শেখ হাসিনার নির্দেশে কেউ নাশকতার চেষ্টা করলে প্রতিহত করার হুঁশিয়ারি দেন নেতারা। খুনি হাসিনাকে দেশে নিয়ে এসে তাকে ফাঁসিতে ঝোলাতে হবে। একই সাথে আওয়ামী লীগের যত দোষর আছে তাদেরকে যেখানে পাওয়া যাবে তাদেরকে প্রতিরোধ করতে হবে। রাষ্ট্র সংস্কারের পথে যারা বাধা হবে তাদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ চলবে। নিকট অতীত থেকে শিক্ষা গ্রহণ করার চেষ্টা করুন, অন্যথায় ইতিহাসের আস্থা করে আবার নিক্ষিপ্ত হবে। জুলাইয়ের রক্তকে যারা ধারণ করতে পারবে, জুলাই শহীদ পরিবারের আকাঙ্ক্ষাকে যারা ধারণ করতে পারবে, তাদের শুধুমাত্র এদেশে ক্ষমতায় টিকে থাকার ম্যান্ডেট থাকবে। এদিকে সকাল থেকেই ধানমন্ডি 32 নম্বরে অবস্থান কর্মসূচি পালন করেন জামাতের নেতাকর্মীরা। মানবতা বিরোধী অপরাধের অভিযুক্ত শেখ হাসিনা সহ জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন তারা। এবার তারা অনলাইনে লকডাউন করছে। সুষ্ঠু বিচারের মধ্য দিয়ে বাংলাদেশে অফিসিয়ালি আওয়ামী লীগের কবর রচিত হয়ে যাবে। রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করে ইনকিলাব মঞ্চের নেতাকর্মী সহ সাধারণ মানুষ। মঞ্চের মুখপাত্র বলেন, এই লকডাউন সাধারণ মানুষ সফল হতে দেবে না। সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের মাধ্যমে এই সুবিচারটাকে নিশ্চিত করা হয়ে যায়। ফ্যাসিস্ট কায়দায় আবারও সে আগের চরিত্রকে উন্মোচন করছে। এদিকে লকডাউনের প্রতিবাদে রাজধানীর গুলিস্তানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ের সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে ছাত্র জনতা। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর একটি হোটেলে বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছে সেখানে। পিআর অবশ্যই জনগণের কাছে এখন পর্যন্ত বোধগম্য নয়, এটা আমি আজকে আবার পরিষ্কার করে বললাম। এটাকে বোধগম্য করার চেষ্টা করতে হবে এবং তাদেরকে বোঝাতে হবে। আরেকটা কথা যেটা এখানে এসছে, আমরা কিন্তু খুব পরিষ্কার করে বলেছি যে আমরা নির্বাচনের পরে যে সমস্ত রাজনৈতিক দলগুলো বা শক্তিগুলো একসাথে ফ্যাসিস্ট
বিরোধী সংগ্রাম করেছি তাদেরকে সঙ্গে নিয়ে একটা জাতীয় সরকার গঠন করবার আমরা একটা প্রস্তাব দিয়েছি এবং সেখান থেকে প্রমাণিত হয় যে আমরা আসলেই এই জাতিকে সত্যিকার অর্থেই মূল জায়গাগুলোতে ঐক্যবদ্ধ করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমার মনে হয় যে এই বিষয়গুলো আমরা যদি সবাই অনুধাবন করি, উপলব্ধ করি, তাহলে নিশ্চয়ই আমরা আমাদের সামনের দিকে এগিয়ে যেতে পারবো। এবং আবারও রিপিট করতে চাই, পুনরাবৃত্তি করতে চাই যে নির্বাচনই একমাত্র বিকল্প একটা গণতান্ত্রিক ধারায় ফিরে যাওয়ার। ধন্যবাদ। কথা বলছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিজ্ঞান প্রযুক্তি ও উদ্ভাবনী খাতে শিশু কিশোরদের মেধা বিকাশে জাতীয় প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নতুন কুড়ি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে কথা বলেন তিনি। এ সময় ২০ বছর পর নতুন কুড়ি চালুর মাধ্যমে শিশু কিশোররা নিজেদের আবিষ্কারের সুযোগ পেয়েছে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। আয়োজন নতুন কুড়ি জাতীয় পর্যায়ে শিশু কিশোরদের মেধা বিকাশে ১৯৭৬ সালে চালু হয় নতুন কুড়ি প্রতিযোগিতা। দীর্ঘ ৩০ বছর পর ২০০৫ সালে বন্ধ হয়ে যায় শিশু কিশোরদের মেধা যাচাইয়ের সবচেয়ে বড় রিয়ালিটি শো। মাননীয় প্রধান উপদেষ্টার হাত থেকে পুরস্কার গ্রহণ করবে প্রেয়স চক্রবর্তী। দীর্ঘ ২০ বছর পর ২০২৫ সালে নতুন করে আবার নতুন কুড়ি প্রতিযোগিতা চালু করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বৃহস্পতিবার নিজ কার্যালয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান অতিথির বক্তব্যে ডক্টর ইউনূস বলেন, ২০ বছর পর নতুন করে এই প্রতিযোগিতা চালু করা ঐতিহাসিক ব্যাপার। এর মাধ্যমে শিশু কিশোররা নতুন করে নিজেদের আবিষ্কারের সুযোগ পেয়েছে। এটা একটা বিরাট ঘটনা এই শিশুর জীবনে, কিশোরের জীবনে তাকে আরো উৎসাহিত করবে, পরের বারেও যেন ভালো করতে পারে, এর চাইতে উপরে যেতে পারে, সেই উৎসাহ ধরে রেখে তার নিজেকে নিজে আবিষ্কার করবে। এটা পুরো জিনিসটা হলো নিজেকে আবিষ্কার করা। এই প্রতিযোগিতাটা আবিষ্কার করার সুযোগ সৃষ্টি করে দিল। শুধু সংস্কৃতি চর্চা নয়, বিজ্ঞান প্রযুক্তি ও উদ্ভাবনী ক্ষেত্রে শিশু কিশোরদের মেধা বিকাশে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা আয়োজনের নির্দেশনা দেন তিনি। প্রযুক্তির প্রতিযোগিতা, এই বয়সে কে কি প্রযুক্তি প্রয়োগ করছে এবং সেটা সে নতুন একটা চমক দিচ্ছে, তার সেই প্রযুক্তিকে বুঝতে পারছে এবং সেটাকে প্রয়োগ করছে, তার জন্য প্রতিযোগিতা। কী কী জিনিস এই প্রযুক্তি, তখন স্কুলে বিভিন্ন জায়গায় শুরু হবে প্রযুক্তির প্রতিযোগিতা, কে কে আসবে, আমরা সব দিক থেকে আনতে চাই। শুধু দেশে নয়, বাংলাদেশের তরুণদের বিশ্ব সেরা হওয়ার তাগিদ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিজে নিজে সে চ্যালেঞ্জ গ্রহণ করছে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। রাজশাহী মহানগর ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমনকে বাসায় ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। আহত বিচারকের স্ত্রী তাসমিন নাহার রামেকে ভর্তি। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাজশাহী মহানগর ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের ছেলেকে এখানে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তার ছেলের নাম তাওসিফ রহমান সুমন, তার বাড়ি ডাবতলা এলাকায় এবং তার নিজ বাড়িতেই কিন্তু আজ দুপুর ৩টার দিকে তাকে ছুরিকাঘাতে হত্যা করেছে এক ঘাতক এবং সেই ঘাতক সহ তাওসিফের এই ঘাতক সহ এই ঘাতক আহত করেছেন ছুরিকাঘাতে। এই সুমনকে যিনি উদ্ধার করে নিয়ে আমরা এখানে আসলে কথা বলার চেষ্টা করেছিলাম প্রকৃত ঘটনা কি সেটি আসলে এখনো নিশ্চিত করে কেউই বলতে পারেননি। তিনি এই সুমনকে যিনি উদ্ধার করে নিয়ে এসেছিলেন মাহবুব, আমরা ওই বাড়ির যে ম্যানেজার তার সঙ্গেও কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন যে বাড়ির যিনি কাজের মেয়ে ছিলেন তিনি আসলে তাকে জানিয়েছেন যে তার ওই সুমনের বাসায় একটি ঝামেলা চলছে এবং তিনি যখন দৌড়ে সেখানে যান সেখানে আসলে 3 জনকেই পড়ে থাকতে দেখেন। বিশেষ করে এখানে যিনি নিহত হয়েছেন সুমন, দায়রা জজ আদালতের বিচারকের ছেলে সুমন এবং তার মা তাসমিন নাহার এবং যিনি ঘাতক ছিলেন তাকেও কিন্তু এখানে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরবর্তীতে আসলে তাদেরকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে সুমন
সুমনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এর পরপরই আসলে বিচারকরা অনেকেই এখানে এসেছেন এবং তার সহকর্মীর সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন। পাশাপাশি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান ঘটনাস্থলে এসেছেন এবং প্রকৃত ঘটনা জানার চেষ্টা করেছেন। যদিও আমরা তার সঙ্গে কথা বলেছি, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে এখনও আসলে প্রকৃত ঘটনা কি সেটি তারা এখনও নিশ্চিত হতে পারেননি। তারা আসলে এই ঘাতকের কাছ থেকে আসলে জিজ্ঞাসাবাদ করে আসলে প্রকৃত ঘটনা তারা জানবেন এবং সেই পর্যন্ত আসলে তারা অপেক্ষা করছেন এবং বিভিন্নভাবে সেটি জানার চেষ্টা করছেন বলে আমাদেরকে কিন্তু জানিয়েছে। আমরা এর মধ্যে আসলে আমরা জানি যে যেহেতু তাসমিন নাহার এই আব্দুর রহমানের স্ত্রী, তিনিও যেহেতু আহত অবস্থায় আছেন, তাকেও আসলে তার ওখানেও পুলিশ আসলে যেহেতু ঘিরে রেখেছে, তার সঙ্গে আসলে কথা বলা যাচ্ছে না। প্রকৃত ঘটনা এখনও কি সেটি জানা যায়নি। তবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেটি ধারণা করছে যে ঘাতক ছিল সে সুমনের পূর্ব পরিচিত হবে বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন। আমরা কয়েকজন বিচারকের সঙ্গেও কথা বলার চেষ্টা করেছি। তারা যেটি বলছেন যে সহকর্মীর ছেলেকে এইভাবে আসলে ছুরিকাকে হত্যা করা হবে, এটি আসলে অমানবিক এবং আইনগত যে ব্যবস্থা আসলে নেওয়া যায় সেটি আসলে নেওয়া হবে। পরবর্তীতে সবার সঙ্গে আলোচনা করে আসলে সেই ব্যবস্থা নেওয়া হবে বলে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আপনারা দেখছেন যে ঠিক এই যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের ভেতরে ঢুকলেই এখানে অনেক বিচারকের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে ভিড় করছেন এবং এখানে আসলে প্রকৃত ঘটনা জানার তারা চেষ্টা করছেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সর্বশেষ। রাজশাহী থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী সাইফুর রহমান রকি। ঝিনাইদহে ট্রাক চাপায় এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর 1:30টার দিকে ঘটনা ঘটে। পুলিশ জানায় নিহত স্বাধীন সুলতান কলেজ থেকে বন্ধুর মোটর সাইকেলে শহরের দিকে যাচ্ছিলেন। পথে হামদহ মোড়ে গেলে সামনের দিক থেকে আসা একটি মিনি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এ সময় গুরুতর আহত স্বাধীনকে সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে রাজবাড়ীতে বাসের ধাক্কায় অপর একটি লোকাল বাস পুকুরে পড়ে গেছে। এতে লোকাল বাসের হেলপার সহ 2 বাসের অন্তত 20 যাত্রী আহত হন। দুজনের অবস্থা আশঙ্কাজনক। সময় সংবাদে আরও থাকছে। নয়াদিল্লিতে গাড়ি বিস্ফোরণের ঘটনাকে সন্ত্রাসী হামলা ঘোষণা ভারতের। জড়িতদের ধরতে সর্বোচ্চ অগ্রাধিকারের নির্দেশ মোদির। ইসলামাবাদে হামলার ঘটনায় আটক 1। বেসামরিক বিমান ও ট্রাভেল এজেন্সি নীতিমালা সংশোধন অধ্যাদেশ চূড়ান্ত খসড়া অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়। খসড়া অধ্যাদেশ অনুযায়ী টিকিটের মূল্য নির্ধারণের জন্য আইন সংশোধন করা হয়েছে। সংশোধিত আইনে প্রতারণা ও হয়রানি রোধে 10 লাখ টাকা অর্থদণ্ড ও 1 বছর জেলের বিধান রাখা হয়েছে। এ নিয়ে সচিবালয়ে এক ব্রিফিংয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, আইনি দুর্বলতার কারণে গত 16 বছরে দুর্বৃত্তায়নের শিকার হয়েছিলেন বিদেশগামীরা। অধ্যাদেশ জারির মাধ্যমে যাত্রীর অধিকার ও সেবা নিশ্চিত হবে। তিনি বলেন, সম্পূর্ণ অযৌক্তিক দামে টিকিট কেনেন ক্রেতারা। নতুন আইন অনুযায়ী একটা ট্রাভেল এজেন্সি আরেকটি ট্রাভেল এজেন্সির কাছে টিকিট বিক্রি করতে পারবে না। এতে টিকিট বিক্রির মাধ্যমে বিদেশে টাকা পাচার বন্ধ হবে। আমরা একটা পরিপত্র জারি করেছিলাম যে আমরা টিকিটের মধ্যে যেন মূল্য লেখা হয়, কিন্তু দুঃখজনকভাবে আমাদের এই জিনিসও আমরা বাস্তবায়ন করার ক্ষেত্রে আমরা দেখেছি যে কেউ এটা লিখছে না। এই সামগ্রিক বিবেচনায় আমরা এই আইন এবং এই সংশোধনগুলো আজকে উপদেষ্টা পরিষদে দেওয়া হলে মূল লক্ষ্য হচ্ছে যাত্রীর অধিকার বা যাত্রীর সেবা নিশ্চিত করা। এবার খুলনা বিভাগের খবর। পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই। সরু পথে গাদাগাদি দোকান আর অগোছালো বৈদ্যুতিক তারে ঘেরা দোকানপাট, সব মিলিয়ে অগ্নিকাণ্ডের ভয়াবহ ঝুঁকিতে খুলনার অন্তত 23টি মার্কেট। যে কোনো মুহূর্তে ছোট দুর্ঘটনায় রূপ নিতে পারে ভয়াবহ বিপর্যয়। বিশেষজ্ঞরা বলছেন, ব্যবসায়ীদের প্রশিক্ষিত করা ও সরু গলিপথ প্রশস্ত করার বিকল্প নেই। নিয়ামুল হোসেন কোচির তোলা ছবিতে প্রতিবেদন করেছেন আব্দুল আল মামুন রুবেল। 4-5 ফুট প্রশস্ত সরু গলিপথের 2 পাশে সারি সারি দোকান, কোথাও আবার সেই পথও দখল হয়ে গেছে পণ্যের স্তূপে। এ চিত্র খুলনার বড়বাজার সংলগ্ন খানজাহান আলী হকার্স মার্কেটের।
শুধু এই মার্কেট নয়, নগরীর বড়বাজার, নিক্সন মার্কেট, সোহরাওয়ার্দী বিপণী বিতান, হেরাজ মার্কেট, ভৈরব স্ট্যান্ড রোডের বাজার সহ অধিকাংশ বাণিজ্যিক কেন্দ্রেই একই চিত্র। সরু সড়ক আর অলিগলির মধ্যেই হাজারো কোটি টাকার ব্যবসা। এমন সরু পথ আর ঘিঞ্জি সড়কে সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতা বিক্রেতার আনাগোনায় ব্যস্ত থাকে। এসব মার্কেটে নেই ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশের সুযোগ, নেই ব্যবসায়ী বা ক্রেতাদের নিরাপদে বের হওয়ার পথ, এমনকি নেই অগ্নি নির্বাপনের প্রাথমিক ব্যবস্থাও। মার্কেটগুলোর দেয়ালে ঝুলন্ত বৈদ্যুতিক তারের জটলা যেন দুর্ঘটনার অন্যতম উপকরণ। সব মিলিয়ে আতঙ্কে দিন কাটে ব্যবসায়ীদের। আগুন ধরলেও কোনো কিছু করার নেই, অর্ধেক দোকান পুড়ে যাবে, তারপরে আপনার ফায়ার ব্রিগেডের গাড়ি আসবে। বর্তমানে আমরা আতঙ্কের মধ্যে থাকি, যেহেতু সারা বাংলাদেশের যে অবস্থা, কোন সময় কি হয়ে যায়, জায়গায় হাজার হাজার কোটি টাকার ব্যবসা। ফুটপাত আগে ছিল না, এখন ওদিকেও ফুটপাতের দুই সাইড দিয়ে ওই দোকান বসে রাস্তা হয়ে গেছে। ফায়ার ব্রিগেডের জন্য একটু রাস্তা বড় দরকার, আর এটা আমাদের না, আমাদের সবার জন্যই ভালো। আশেপাশে কত দোকান আছে, তারপরে গোডাউন আছে, এগুলো আগুন লাগলে নেভানোর জন্য অনেক কষ্ট হয়ে যায়। এমন 23টি বাণিজ্যিক কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে ফায়ার সার্ভিস। মালিক পক্ষের সাথে বিভিন্ন সময় আমরা সভা করে তাদেরকে পরামর্শ দিয়েছি যেন মার্কেটগুলিতে পানি রিজার্ভার স্থাপন করা হয় এবং অগ্নি নির্বাপনী ব্যবস্থা রাখা হয়। জেলা প্রশাসন বলছে সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতাদের নিয়ে অগ্নি নির্বাপনে নানা উদ্যোগ ও পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। লোকাল যে কমিটি আছে বা ওইখানকার যারা স্টেক হোল্ডার আছে তাদেরকে নিয়েও আমরা এই কাজগুলি তদারকির মধ্যে রাখবো, যাতে করে আমরা ভবিষ্যৎ যে কোনো দুর্ঘটনা থেকে আমরা সেফ থাকতে পারি। নগরীকে নিরাপদ রাখতে সিটি কর্পোরেশন, উন্নয়ন কর্তৃপক্ষ, জেলা প্রশাসন, বিদ্যুৎ বিভাগ, ওয়াসা সহ সব দপ্তরের সমন্বিত উদ্যোগে এখনই নতুন করে এসব স্থাপনা নিয়ে পরিকল্পনা করা দরকার বলে মনে করেন নগর পরিকল্পনাবিদরা। রাস্তাগুলোকে ফ্রি করা যায় এবং রাস্তা ফ্রি করার পরপরই সাথে সাথে যদি আমরা ফায়ার স্প্রিংকার বা কিছু অগ্নি নির্বাপন ব্যবস্থা আমাদের কাছে রাখতে পারি, সেটা মার্কেট যারা আমাদের চালায় তাদেরকে আমাদের সঙ্গে নিয়ে কিন্তু কাজটা করতে হবে। গত এক বছরে খুলনা জেলায় ছোট বড় 291টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। গল্পের জাদুকর হুমায়ুন আহমেদের ৭৭তম জন্মদিন আজ। দুপুরে গাজীপুরের নুহাশপল্লীতে তার সমাধিতে পুষ্পাঞ্জলি দেন তার স্ত্রী মেহের আফরোজ শাওন ও তার দুই ছেলে। দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছেন নুহাশপল্লীতে প্রিয় লেখককে শ্রদ্ধা জানাতে। তার সৃষ্ট চরিত্র, সংলাপ, গানে আজও তাকে খুঁজে ফেরে পাঠক হৃদয়। বিস্তারিত ফারদিন মাঝহারের রিপোর্টে। যিনি তার সৃষ্টিতে গড়ে তুলেছিলেন এক জাদু বাস্তবতার ক্যানভাস, সেই গল্পের জাদুকরের সৃষ্টি এখনও ভক্তদের কাছে এক ঘোর লাগা জগৎ হয়ে আছে। নুহাশপল্লীর সমাধিতে শ্রদ্ধা জানানোর পর কেক কাটার মাধ্যমে হুমায়ুন আহমেদের জন্মদিন উদযাপন করেন লেখকের সহধর্মিণী মেহের আফরোজ শাওন ও তার পুত্ররা। হুমায়ুন আহমেদকে জানতে চান শুধু নুহাশপল্লী না, আসলে হুমায়ুন আহমেদ শুধু নুহাশপল্লী বা শুধু হিমুতে নেই বা শুধু মিসির আলীতে নেই, শহীদ স্মৃতি বিদ্যাপীঠ করেছিলেন। ওখানে যদি আপনারা ছোট্ট একটা রিপোর্ট করেন, ওখানে আপনারা জানবেন যে হুমায়ুন আহমেদের স্বপ্ন আসলে কোন স্বপ্নের কোন দিকগুলো আসলে সফল করা সম্ভব হয়েছে। আমি চাই যে আমার বাবার লেগাসিটা ক্যারি অন করার জন্য আমি কোনো না কোনো কিছু একটা লিখব, কিন্তু বাবার মতন লেখক হওয়াটা সেটা আসলে খুব বেশি ইচ্ছা নাই। হুমায়ুন আহমেদের ভক্ত অনুরাগীরা নুহাশপল্লীর মাটিতেই খুঁজে ফেরেন গল্পের জাদুকরকে। তার অস্তিত্ব যেন এখনো মিশে আছে নুহাশপল্লীর পুরো আঙিনায়। উনি আমাদের কাছে আছে, চিরন্তন উনি আছে, উনি আমাদের মাঝে অনেক দিন বেঁচে থাকুক, হাজার বছর বেঁচে থাকুক, সেটা আমরা চাই। হুমায়ুন আহমেদ স্যারকে আমার মতো ক্ষুদ্র একজন ব্যক্তি সেভাবে মূল্যায়ন করা সম্ভব না। ওনার প্রতিটা শাখায় ওনার বিচরণ ছিল ব্যাপক। অপেক্ষা যে বইটি আছে ওটা আমার একদম হৃদয় ছুঁয়ে দিয়েছে। স্কুলের শিশুরাও এসেছে হিমু, মিশির আলী কিংবা রূপার গল্প জানার কৌতূহল নিয়ে। জীবনের আনন্দ, বেদনা অথবা নিঃসঙ্গ জ্যোৎস্নায় ভক্ত অনুরাগীরাই হয়ে ওঠেন তার সৃষ্ট কোনো অমর চরিত্র, যার মাধ্যমে চিরভাস্বর হয়ে ওঠেন হুমায়ুন আহমেদ। ফারদিন মাঝহার, সময় সংবাদ, গাজীপুর। দেশের বাইরের খবর। নয়াদিল্লিতে গাড়ি বিস্ফোরণের ঘটনাকে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী হামলা হিসেবে ঘোষণা দিয়েছে ভারত সরকার। বুধবার মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব গৃহীত হয়। জড়িতদের ধরতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত জুড়ে সতর্কতার মধ্যেই এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। অন্যদিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আদালতের সামনে আত্মঘাতী হামলার ঘটনায় এক মোটরসাইকেল চালককে গ্রেফতার করেছে পুলিশ। ওই চালক হামলাকারীকে আদালত এলাকায় পৌঁছে দেয়। ভারতের নয়াদিল্লিতে গাড়ি বিস্ফোরণের পর থেকে রাজধানী জুড়ে চাপা আতঙ্ক। গুরুত্বপূর্ণ সড়কে বেড়েছে পুলিশের টহল।
লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের 3 দিন পর ঘটনাটিকে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী হামলা হিসেবে ঘোষণা দিয়েছে ভারত সরকার। বুধবার মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব গৃহীত হয়। রেলমন্ত্রী অশ্বিনী বলেন, রাষ্ট্রবিরোধী শক্তির হাতে সংগঠিত এই হামলায় নিরপরাধ মানুষের প্রাণহানি ঘটেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠকে তদন্তের অগ্রগতি পর্যালোচনা করেন। নিরাপত্তা সংস্থাগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তদন্তের নির্দেশ দেন তিনি। দিল্লিতে বিস্ফোরণের পর ভারত জুড়ে উচ্চ সতর্কতার মধ্যেই মুম্বাই থেকে বারাণসীগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। পরে বিমানটি জরুরি অবতরণ করে বারাণসী বিমানবন্দরে। নিরাপদে সরিয়ে নেওয়া হয় 176 যাত্রীকে। অন্যদিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আদালতের সামনে আত্মঘাতী হামলার ঘটনায় এক মোটর সাইকেল চালককে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, ওই চালক অনলাইন সার্ভিসের মাধ্যমে হামলাকারীকে আদালত এলাকায় পৌঁছে দেয়। এদিকে রাজধানীতে বিস্ফোরণের পর দেশটির পাঞ্জাব প্রদেশে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ। আদালত, বিচারকদের বাসভবন ও চীনা প্রকল্পে বাড়ানো হয়েছে নিরাপত্তা। আদালত কমপ্লেক্সের ছাদে স্নাইপার মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিচারপতি ও আইনজীবীদের নিরাপত্তায় বিশেষ প্রশিক্ষণ ও মেডিকেল রেসপন্স টিমও রাখা হচ্ছে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। ফিফা প্রীতি ম্যাচে রাতে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। এই মুহূর্তে জাতীয় স্টেডিয়াম এলাকায় আছেন রিপোর্টার ফাহিম ইসলাম। মাঠে দর্শক উপস্থিতি ও দু দলের সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে যেই ম্যাচ, সেই ম্যাচের প্রস্তুতি খেলতে নেপালের বিপক্ষে আর কিছুক্ষণ পরেই মাঠে নামবে বাংলাদেশ ফুটবল দল। সেই ম্যাচের যদি কথা বলতে চাই, আসলে বাংলাদেশ দলের যে আজকে যে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজির কথা যদি বলতে চাই, আক্রমণাত্মক খেলাটাই আসলে খেলবেন হাবিয়ার কাবরেরা। সেই ক্ষেত্রে তার সম্ভাব্য ফরমেশনটা হতে পারে 3-4-2-1, যেটা তিনি হংকং ম্যাচে খেলিয়েছেন, অ্যাওয়ে ম্যাচে কাইতাক স্টেডিয়ামে। সেক্ষেত্রে আজকে যেই দর্শকদের যে একটি প্রশ্ন, কিউবা মিচেলের আজকে অভিষেক হবে কিনা, সেই ক্ষেত্রে আসলে যতটুকু পর্যন্ত এখন পর্যন্ত জানা গেছে যে আসলে কিউবা মিচেলের অভিষেকটা আজকের ম্যাচে হওয়াটা খুবই ক্ষীণ। কারণ ভারত ম্যাচের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা অনুযায়ী কিন্তু আজকের ম্যাচে কিন্তু আসলে ফুটবলারদের মাঠে নামাবেন হাবিয়ার কাবরেরা। সেই ক্ষেত্রে আসলে কিউবা মিচেল খেলছেন না, এটা অনেকটাই নিশ্চিত। যদিও খেলে থাকেন, যদি বাংলাদেশ এই ম্যাচে এগিয়ে থাকে, সেই ক্ষেত্রে আসলে কিউবা মিচেল মাঠে নামলেও নামতে পারেন। সেক্ষেত্রে হামজা সমিতদের কিন্তু আসলে খেলা একেবারে সুনিশ্চিত। শুরু একাদশে জায়গা পেতে পারেন জামাল ভুঁইয়া, কিন্তু সোম যেই 20 ঘন্টার জার্নি করে গত পরশু এসেছেন, গতকাল দলের সঙ্গে অনুশীলন করেছেন, তার খেলাটাও কিন্তু অনেকটা ঝুলে আছে কোচ হাবিয়ার কাবরেরার হাতে। তিনি আসলে তাকে মাঠে নামাবেন কিনা আসলে। আর যদি দর্শকদের কথা বলতে চাই, এর আগেও আমরা বাংলাদেশের যে হংকং চায়না ম্যাচ, সিঙ্গাপুর ম্যাচ, ভুটান ম্যাচে দেখেছি দর্শকদের আগ্রহের তুঙ্গে ছিল। কিন্তু আজকে রাজনৈতিক পরিস্থিতি গুলিস্তানে কিছুটা উত্তপ্ত থাকার কারণে সকাল থেকে দর্শকদের আগ্রহ সেখানে ভাটা পড়েছে। কিন্তু সেই আগ্রহটা আসলে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে সেই আগ্রহটা বেড়েছে এবং কি আমরা দেখতে পাচ্ছি দর্শকদের লম্বা লাইন। সেই লম্বা লাইন আসলে হামজা সমিত ফাহমিদুলরা খেলবেন এবং দর্শকরা মাঠে বসে যে তাদেরকে সাহস যোগাবেন, যে গর্জন তুলবেন, সেই গর্জনটা যে হবে না, সেটা আসলে কি করে হয়, সেই জন্য আসলে দর্শকরা আসতে শুরু করেছেন। তারা মাঠে বসে হামজা সমিত ফাহমিদুলদেরকে উৎসাহ যোগাবেন। নেপাল ম্যাচের আসলে যেই নেপালের বিপক্ষে যে ম্যাচ, সে নেপালের অধিনায়ক গতকাল বলেছিলেন যে আসলে হামজার বিপক্ষে খেলতে তারা মুখিয়ে আছেন এবং কি শুধু তিনি নন, নেপালের প্রত্যেক দর্শক আসলে মুখিয়ে আছেন যে বাংলাদেশের হামজা সমিতদের সঙ্গে আসলে তারা খেলবেন। সেই ক্ষেত্রে আসলে ম্যাচটা আসলে অনেকটা ফেভারিট বলা যায় বাংলাদেশ দলকে, কারণ বাংলাদেশের প্রতিপক্ষ থেকে শক্তিমত্তায় এবং কি যেই ঘরের মাটিতে খেলা, দর্শক থাকবে বাংলাদেশের পক্ষে, সেই ক্ষেত্রে আসলে অনেকটা এগিয়ে থাকবে আসলে বাংলাদেশ ফুটবল দল। সেই জন্য আসলে দর্শকরা গর্জন তুলবেন, দর্শকরা চাইবে আসলে। আমরা দর্শকদের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছিলেন যে আসলে বাংলাদেশ এই ম্যাচটা 3-0 গোলে জিতবেন এবং কি তারা চাচ্ছেন যে কিউবা মিচেল যেন তারা শুরু একাদশে থাকে, কিংবা কিউবা মিচেলকে তারা আজকের ম্যাচে দেখতে চান। শেষ পর্যন্ত আসলে কিউবা মিচেল মাঠে নামেন কিনা সেটা অনেকটাই নির্ভর করছে হাবিয়ার কাবরেরার উপর। তো বাংলাদেশ নেপাল ম্যাচ নিয়ে জাতীয় স্টেডিয়াম ঢাকা থেকে এই ছিল আমার কাছে সবশেষ খবর। জাতীয় স্টেডিয়াম এলাকা থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী ফাহিম ইসলাম। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের দিনে গণভোট, 4 প্রশ্নে দিতে হবে হ্যাঁ না ভোট। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা, দলগুলো ঐক্যবদ্ধ না থাকলে মহা বিপদের শঙ্কা।
স্বাক্ষরিত জুলাই সনদ লঙ্ঘন করেছেন প্রধান উপদেষ্টা। আদেশে গড়মিল থাকার দাবি বিএনপির। একই দিনে নির্বাচন ও গণভোট দেওয়ায় সংকট বাড়ার শঙ্কা জামায়াতের। এবং জুলাই হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা কামালের রায় 17 নভেম্বর। অকাট্য প্রমাণ তুলে ধরায় মৃত্যুদণ্ড আশা প্রসিকিউশনের, খালাসের আশা রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর। এ ছিল বিকেল 5টার সময় সংবাদে। বাংলা সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী আলিশা ইসলাম। ধন্যবাদ নিবে। বাংলা সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সবাই।